শ্যামস ডায়েরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শম্পা। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প একটি নীল বোতাম। বারান্দায় এশার বাবা বসেছিলেন, হাঁটু পর্যন্ত তোলা লুঙ্গি, গায়ে নীল রঙের গেঞ্জি। এই জিনিস কোথায় পাওয়া যায় কি জানেন? কি সুন্দর মানিয়েছে তাকে। ভদ্রলোকের গায়ের রং ধবধবে সাদা, আকাশি রঙের গেঞ্জিতে তার গায়ের রং ফুটে বেরোচ্ছে। সব মিলিয়ে সুখী সুখী একটা ছবি। নীল রংটাই বোধহয় সুখের, কিংবা কে জানে, ভদ্রলোকের চেহারাটাই বোধহয় সুখী সুখী। কালো রঙের গেঞ্জিতেও তাকে হয়তো সুখী দেখাবে। তিনি আমাকে দেখতে পাননি। আমি ইচ্ছে করেই গেটে একটু শব্দ করলাম। তিনি আমাকে দেখলেন, সুন্দর করে হাসতেন, ভরাট গলায় বললেন, আরে রঞ্জু, তুমি? কি খবর, ভালো আছো? জি ভালো। গরম কিরকম পড়েছে বলো দেখি। খুব গরম। আমার তো ইচ্ছে করছে চৌবাচ্চায় গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকি। তিনি তার পাশের চেয়ারে আমাকে বসতে ইঙ্গিত করলেন। হাসি হাসি মুখে বললেন, বসো, তোমার কাছ থেকে দেশের খবরাখবর শুনি। আমার কাছে কোনো খবর নেই চাচা। না থাকলে বানিয়ে বানিয়ে বলো। বর্তমানে চালু গুজব কি? আমি বসলাম তার পাশে। ঈশার বাবার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। মাঝে মাঝে এ বাড়িতে এসে শুনি এশা নেই, মামার বাড়িতে গেছে, রাতে ফিরবে না। তার মামার বাড়ি ধানমন্ডিতে, প্রায় সে সেখানে যায়। আমার খানিকটা মন খারাপ হয়, কিন্তু এশার বাবার সঙ্গে কথা বললে আমার মন খারাপ ভাবটা কেটে যায়। এই যে এখন এসে বসলাম ওনার পাশে, এখন যদি শুনি এশা বাসায় নেই, মামার বাড়িতে গিয়েছে, আমার খুব একটা খারাপ লাগবে না। তারপর রঞ্জু, নতুন কোনো গুজবের কথা তাহলে জানো না? জি না। বলো কি তুমি? শহর ভর্তি গুজব। আমি তো ঘরে বসেই কত কি শুনি। চা খাবি? জি না। খাও এক কাপ। তোমার সঙ্গে আমিও খাবো। তুমি আরাম করে বসো, আমি চায়ের কথা বলে আসি। না না, আপনাকে বলতে হবে না, আমি বলে আসছি। এসে কি বাসায় নেই? আছে, বাসাতেই আছে। বলেই তিনি চায়ের কথা বলতে উঠে গেলেন। কি চমৎকার তার এই ভদ্রতা! আমি কে? কেউ না। অতি সামান্য একজন। একটা অ্যাড ফার্মে কাজ করি। অল্প যে কটা পাই তার প্রতিটি হিসাব আমার কাছে আছে। আর এরা, আমার ধারণা, এদের গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান আমার থেকে বেশি টাকা পায়। নিতান্ত ভাগ্যক্রমে এদের এক আত্মীয়র সঙ্গে এ বাড়িতে এসেছিলাম। প্রথম দিনেই এসার কি সহজ সুন্দর ব্যবহার, যেন সে অনেক দিন থেকেই আমাকে চেনে। সেদিন কেমন হাসি হাসি মুখে বলল, আপনি তো বেশ লম্বা, আসুন একটা কাজ করে দিন। চেয়ারে দাঁড়ান, দাঁড়িয়ে খুব উঁচুতে একটা পেরেক লাগিয়ে দিন। আমি বললাম, এত উঁচুতে পেরেক দিয়ে কি করবেন? কাজ বলবো না, আরেকদিন এসে দেখে যাবেন। দ্বিতীয়বার এ বাড়িতে আসার কি চমৎকার অজুহাত তৈরি হলো, অথচ অজুহাতের কোনো প্রয়োজনই ছিল না। এদের বাড়ি দুয়ার খোলা বাড়ি, যে কেউ যে কোনো সময় আসতে পারে, কোনো বাধা নেই। অথচ মনে মনে দ্বিতীয়বার কত ভয়ে ভয়ে এসেছি। গেট খুলে ভেতরে ঢোকার সাহস পর্যন্ত পাইনি। যদি আমাকে কেউ না চিনে, যদি এসা বিস্মিত হয়ে বলে, আপনি কে, কাকে চান? সেরকম কিছুই হলো না। এশার বাবা আমাকে দেখে হাসি মুখে বললেন, কি ব্যাপার রঞ্জু, গেটের বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভেতরে আসো। আমি খানিকটা বিব্রত ভঙ্গিতেই ঢুকলাম। তিনি হাসি মুখে বললেন, দেশের খবরাখবর বলো, নতুন কি গুজব শুনলে? এশা বোধ হয় বাহিরে যাচ্ছিল, আমাকে দেখে থমকে দাঁড়িয়ে বলল, বেছে বেছে আজকের দিনটাই আপনি এলেন? এখন বেরোচ্ছি, আপনার সঙ্গে কথা বলতে পারবো না। চট করে আসুন তো, পেরেকটা কি কাজে লাগিয়েছি দেখে যান। আমি ইতস্তত করছি, ঈশার বাবার সামনে থেকে উঠে যাব। উনি কি মনে করবেন কে জানে। উনি কিছুই মনে করলেন না। সুখী সুখী গলায় বললেন, যাও দেখে আসো, জিনিসটা ইন্টারেস্টিং। পেরেক থেকে হলুদ দড়ির মতো একটা জিনিস মেঝে পর্যন্ত এসেছে। এসে বাতি নিভিয়ে একটা সুইচ টিপতেই অদ্ভুত ব্যাপার হলো। হলুদ দড়ি আলোয় ঝিকমিক করতে লাগলো। সেই আলো স্থির নয়, যেন পড়িয়ে গড়িয়ে নিচে নামছে। আলোর ঝর্ণা। অপূর্ব! কি অবাক হয়েছেন তো? হয়েছি। এই অদ্ভুত জিনিস এর আগে কখনো দেখেছেন? জি না। আমার বড় বোন পাঠিয়েছে। নেদারল্যান্ডে থাকেন যিনি, তিনি। এখন যান, বসে বসে বাবার গল্প শুনুন। বাবা কি আপনাকে আজ তার কচ্ছপের গল্পটা বলেছে? জি না। তাহলেই আজ হয়তো বলবে। বাবার গল্প বলার একটা প্যাটার্ন আছে।
কোনটির পর কোনটি আসে আমি সেটা ভালো করেই জানি। এসে হাসলো। কি সুন্দর হাসি! আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। না জানি কোন ভাগ্যবান পুরুষ এই মেয়েটিকে সারা জীবন তার পাশে পাবে। এশার বাবা সেদিন কচ্ছপের গল্প বললেন না। পরের বার যেদিন গেলাম সেদিন বললেন, কচ্ছপ কোথায় ডিম পাড়ে জানো তো রঞ্জু? ডাঙায়। সে নিজে থাকে পানিতে, চলাফেরা জীবনযাত্রা সবই পানিতে, অথচ তার মন পড়ে থাকে তার ডিমের কাছে, ডাঙায়। ঠিক না? জি ঠিক। বুড়ো বয়সে মানুষের ওই একই অবস্থা হয়। সে বাস করে পৃথিবীতে, কিন্তু তার মন পড়ে থাকে পরকালে। আমার হয়েছে এই দশা। এই পরিবারটির সঙ্গে পরিচয় হবার পর আমার মধ্যে বড় ধরনের কিছু পরিবর্তন হলো। আগে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে চমৎকার লাগতো। এখন আর লাগে না। একসময় মেয়েদের নিয়ে কেউ কোনো কুৎসিত কথা বললে বেশ মজা পেতাম। এখন ভয়ঙ্কর রাগ লাগে। মনে হয় এই কুৎসিত কথাটি কোনো না কোনোভাবে এশাকে স্পর্শ করেছে। যে খুপড়ি ঘরটায় থাকে সেই ঘর আমার আর এখন ভালো লাগে না। দম বন্ধ হয়ে আসে। নোনা ধরা বিশ্রী দেয়াল, একটা ছোট্ট জানালা আছে যা দিয়ে আলো বাতাস কিছুই আছে না। রাতের বেলা শুধু মশা আসে। চৈত্র মাসের গরমে অনেক রাত পর্যন্ত জেগে থাকি। নানান রকম মাথায় জল্পনা কল্পনা আসে। কল্পনায় আমার এই ঘর হয়ে যায় পদ্মা নদীর নৌকার একটা ঘর। জানালা খুললেই নদী দেখা যায়। সেই নদীতে জোছনা হয়েছে, চাঁদের আলো ভেঙে ভেঙে পড়ছে। ঘরের দরজায় টোকা পড়ে। আমি জানি কি টোকা দিচ্ছে, তবু কাপা গলায় বলি, কে? এসা বলে, কে আবার? আমি? এরকম চমৎকার রাতে আপনি ঘরটার বন্ধ করে বসে আছেন? পাগল নাকি? আসুন তো। কোথায় যাব? কোথায় আবার? নৌকার ছাদে বসে থাকবো। আমরা নৌকার ছাদে গিয়ে বসি। মাঝি নৌকা ছেড়ে দেয়। এসা গুনগুন করে গান গায়। যদি আমায় পড়ে তাহার মনে, বসন্তের এই মাতার সমীরণে, আজ জোছনা রাতে সবাই গেছে বলে। সবই খুব সুন্দর সুখের কল্পনা, তবুও এক এক রাতে কষ্টে চোখে জল আসে। সারা রাত জেগে বসে থাকি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবি, আমার এই জীবনটা কি আমি কিছুতেই বদলাতে পারি না? বন্ধু বান্ধব সবাইকে অবাক করে এক সন্ধ্যায় জগন্নাথ কলেজের নাইট সেকশনে এম এ ক্লাসে ভর্তি হয়ে যাই। ধারটার করে আমার ঘরের জন্য নতুন কিছু পর্দা, বিছানার নতুন চাদর, নেটের মশারি কিনে ফেলি। অনেক ঘোরাঘুরি করে একটা ফুলদানিও কিনি। ১০০ টাকা লেগে গেছে ফুলদানিতে, তা লাগুক, তবুও তো একটা সুন্দর জিনিস। একগুচ্ছ রজনীগন্ধা যখন এখানে রাখবো, তখন হয়তো এই ঘরের চেহারাটাই পাল্টে যাবে। আমার এক আর্টিস্ট বন্ধুর কাছ থেকে একদিন প্রায় জোর করে জলরাঙা একটা ছবিও নিয়ে আসি। নোনা ধরা দেয়ালে সেই ছবি মানায় না। নিজেই তখন চুন এনে দেয়ালে চুনকাম করি। চুন দেয়ালে আটকায় না, ঝরে পড়ে যায়। তবুও আমার ঘরটা বন্ধুরা দেখে চোখ কপালে তুলে ফেলে। করছিস কি তুই? ইন্দ্রপুরি বানাই ফেলছি দেখি। আবার দেখি খুশবু আসছে। বিছানায় আতর ঢেলে রাখছিস নাকি? মাই গড! মেয়ে মানুষ ছাড়া এই ঘর মানায় না। এক কাজ কর, ১০০ টাকা দিয়া একটা মেয়ে মানুষ এক রাতের জন্য নিয়ে আয়। সত্যি কর। আমরা পর্দার পাক দিয়া দেখি। রাগে আমার মাথায় রক্ত উঠে যায়, কিছু বলি না। কি হবে বলে? আমার বন্ধু বান্ধবরা তো গভীর রাত পর্যন্ত আড্ডা দেয়। সিগারেটের টুকরা দিয়ে মেঝে প্রায় ঢেকে ফেলে। একজন আমার নতুন কেনা বিছানার চাদরে চায়ের কাপ উল্টে ফেলে দিয়ে বলে, যাহ শালা, চাঁদে তো কলঙ্ক লেগে গেল। আমি কিছু বলি না, দাঁতে দাঁত চেপে থাকি। আমার মনে হয় এই মূর্খদের সঙ্গে কি করে এতদিন কাটিয়েছি, কি করে এদের সহ্য করেছি। ইরফান বলল, প্রেম টেম করছিস নাকি? তোর হাব ভাব যেন কেমন রঙ্গিলা। আমি জবাব দিই না। ইরফান পান খাওয়া দাঁত লাল করে হাসতে হাসতে বলে, জিনিস কেমন বল, টিপে টিপে দেখছিস তো? সবাই হু হু করে হাসে।
কোন অন্ধকার নরকে এরা পড়ে আছে। এদের কি কোনোদিনই মুক্তি ঘটবে না? আমার ইচ্ছে করে এশাকে কোনো একদিন এদের সামনে উপস্থিত করি। সেটা নিশ্চয়ই খুব অসম্ভব নয়, বললেই সে আসবে। তবে আমার বলতে সাহস করে না। প্রথম যেদিন তাকে তুমি বললাম, কি প্রচণ্ড ভয়ে ভয়ে এরা বললাম। সে গাছপালার ডাল ছেঁটে দিচ্ছিল। আমি পাশেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ কি হলো, নিজের অজান্তেই বলে ফেললাম, কাঁচিটা আমার হাতে দাও, আমি ছেঁটে দিচ্ছি। বলেই মনে হলো, এ কি করলাম আমি। আবার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমার মনে হলো যে সে এবার চোখে চোখ তাকিয়ে শীতল গলায় বলবে, আমাকে তুমি করে বলবেন না, এত ঘনিষ্ঠতা আপনার সঙ্গে আমার নেই। ঈশা সেরকম কিছুই বলল না। কাঁচি আমার হাতে দিয়ে বলল, 3 ইঞ্চি করে কাটবেন, এর বেশি কাটবেন না। আর আপনি কি চা খাবেন? হ্যাঁ খাবো, চা নিয়ে আসছি। শুনুন, এরকম কচকচ করে কাটবেন না, ওরা ব্যথা পায়। গাছেরও জীবন আছে। জগদীশচন্দ্র বসুর কথা। এশা ঘরে ঢুকে গেল। চৈত্র মাসের বিকেলে আমি গোলাপ ছাড়তে লাগলাম। আমার 30 বছর জীবনের সেটা ছিল শ্রেষ্ঠতম দিন। বিকেলটাই যেন কেমন অন্যরকম হয়ে গেল। সেই বিকেলের রোদকে মনে হলো লক্ষ লক্ষ গোলাপ। বাতাস কি মধুর। এশার বাবা যখন বাইরে এসে বললেন, তারপর রঞ্জু, দেশের খবর কি? নতুন কোনো গুজব শুনলি? কি যে ভালো লাগলো সেই কথাগুলি। মনে হলো এরকম সুন্দর কথা এর আগে কেউ কোনোদিন বলেনি। গোলাপের ডাটা ছাড়ছ মনে হচ্ছে? জি চাচা। এর একটা ফিলোসফিক আপসেট আছে, সেটা লক্ষ্য করেছো? ফুল ফোটাবার জন্য গাছকে কষ্ট দিতে হচ্ছে। তার সঙ্গে গলা মিলিয়ে আমিও হাসলাম। এসে চায়ের ট্রেতে চা নিয়ে ঢুকতে ঢুকতে বলল, এত হাসাহাসি কে নিয়ে হচ্ছে, আমি যোগ দিতে পারি? ওদের বাড়ি থেকে ফিরলাম সন্ধ্যার পর। এশা গেট পর্যন্ত এলো। হাসি মুখে বলল, আবার আসবেন। এই কথাটি কি পৃথিবীর মধুরতম কথার একটি নয়? আমি আবার আসতে পারি এ বাড়িতে, যতবার ইচ্ছে আসতে পারি। আমাকে কোনো অজুহাত তৈরি করতে হয় না। তবুও ছোটখাটো কিছু অজুহাত আমি নিজেই তৈরি করে রাখি। যেমন একবার আমার একটা হ্যান্ডব্যাগ ফেলে এলাম, যাতে পরদিন গিয়ে বলতে পারি জরুরি কিছু কাগজপত্র ছিল, যাক পাওয়া গেল। সবচেয়ে বেশি যা করি তা হচ্ছে গল্পের বই নিয়ে আসি, তারপর সেই বই আবার ফেরত দিতে যাই। গল্পের বই আমি তেমন একটা পড়ি না, ভালো লাগে না। কোনো কালেই ভালো লাগেনি। তবুও শুয়ে শুয়ে বইয়ের ঘ্রাণ নেই, পাতা উল্টাই। ঈশার স্পর্শ এই বইগুলোতে আছে। ঈশার বাবা নিজেই 2 কাপ চা নিয়ে ঢুকলেন। আমার বড় লজ্জা লাগলো। আমি বললাম, ছি ছি, আপনি কেন? তিনি হেসে বললেন, তাতে কি হয়েছে? খাও, চা খাও। চিনি হয়েছে কিনা বলো। হয়েছে। গুড। আমি নিজেই চিনি দিয়ে এনেছি, কাউকে পাওয়া যাচ্ছে না, সবাই ব্যস্ত। কোনো উৎসব নাকি? উৎসব কিছু না, মেয়েলি ব্যাপার। এশার বিয়ে ঠিক হলো। ওরা দিন পাকা করতে আসবে। রাত 8টায় আসবে। এখন 3 ঘন্টা দেরি, অথচ ভাব দেখে মনে হচ্ছে। আমি নিঃশব্দে চায়ের চুমুক দিতে লাগলাম। এশার বাবা বললেন, ব্যারিস্টার ইমতিয়াজ সাহেবের ছেলে, তুমি চিনবে নিশ্চয়ই। ইমতিয়াজ চৌধুরী, ওই যে জিয়ার আমলে হেলথ মিনিস্টার ছিলেন। ছেলেটা খুব ভালো পেয়েছি। জার্মানি থেকে পিএইচডি করেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেশে এখন কিসব ইন্ডাস্ট্রি দেবে, রং তৈরি করবে, আমি ঠিক বুঝি না। চা শেষ করবার পরও আমি অনেকক্ষণ বসে রইলাম। যাবার আগে এসে বেরিয়ে এলো। কি চমৎকার করেই আজ তাকে সাজানো হয়েছে। তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে। এসে হাসি মুখে বলল, বেছে বেছে আপনি ঝামেলার দিনগুলোতেই কেন আসেন বলুন তো? আমি ফিরে যাচ্ছি আমার খুপড়ি ঘরে। অন্য সব রাতের মতো আজ রাতেও আমার ঘুম হবে না। বালিশের নিচ থেকে নীল বোতাম বের করে আজও নিশ্চয়ই দেখব। এই পরিবারটির কাছ থেকে একটা নীল বোতামের বেশি পাওয়ার যোগ্যতা আমার ছিল না। এই সহজ সত্যিটি আজ রাতেও আমার মাথায় ঢুকবে না। আজ রাতেও বোতামটিকে মনে হবে একটা অপরিচিত ফুল। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পছন্দের একটি উপন্যাসের নাম লিখে যান, যেটি আমি পাঠ করতে পারি। আর আমার চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।